2003 সালের শুরুর দিক। মধ্যপ্রাচ্য তখন অস্বাভাবিকভাবে ব্যস্ত। ঘাঁটি থেকে ঘাঁটিতে শূন্য, আকাশের রিফুয়েলিং বিমান, সমুদ্রে একের পর এক কেরিয়ার স্ট্রাইক গ্রুপ। তখনও বলা হচ্ছিল এটা কেবল চাপ, যুদ্ধ অনিবার্য নয়। কিন্তু ইতিহাস জানে এই প্রস্তুতির শেষ কোথায় গিয়ে থেমেছিল। সাদ্দাম হোসেনের ইরাক মাত্র কয়েক সপ্তাহেই ভেঙে পড়েছিল। 2 দশক পর মধ্যপ্রাচ্যে আবারও একই ধরনের প্রস্তুতি, পরিচিত ছক, কিন্তু লক্ষ্য এবার আলাদা। ইরাক নয়, ইরান। এই প্রস্তুতি হঠাৎ করে নয়, চুপচাপ, ধাপে ধাপে এবং অত্যন্ত হিসাবী। দক্ষিণ চীন সাগর থেকে CSG-72 কেরিয়ার স্ট্রাইক গ্রুপ ভারত মহাসাগর পেরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই গ্রুপের কেন্দ্রবিন্দু USS আব্রাহাম লিঙ্কন, একটি নিমিত্র ক্লাস সুপার ক্যারিয়ার। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই অগ্রযাত্রা হচ্ছে গোস্ট মোডে। অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ, অর্থাৎ স্যাটেলাইট ও রাডারের নজর এড়ানোর চেষ্টা। এই ক্যারিয়ার একাই 9টি এয়ার স্কোয়াড্রন বহন করতে পারে। F-35 লাইটিং টু, EA-18 গ্রাউলার অর্থাৎ স্টেলথ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সব এক প্ল্যাটফর্মে। লিঙ্কনের সঙ্গে আছে আর্লি বার্ড ক্লাস ডেস্ট্রয়ার, স্পোয়েন্স মাইকেল মার্ফি, ফ্র্যাঙ্ক পিটারসেন। এই ডেস্ট্রয়ারগুলো টমাহক ক্রুজ মিসাইল ফায়ারে সক্ষম, একই সঙ্গে উচ্চ মানের এয়ার ডিফেন্স প্ল্যাটফর্ম। বিশ্লেষকদের ধারণা, এই সমাবেশ মানে শুধু প্রতিরক্ষা নয়, বরং প্রথম ধাক্কার প্রস্তুতি। টমাহক মিসাইলের লক্ষ্য সাধারণত একটাই: রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম, মিলিটারি হেডকোয়ার্টার এবং ক্রিটিক্যাল অবকাঠামো। নৌবহরের পেছনে রয়েছে একটি সম্পূর্ণ সাপোর্ট আর্মাদা। USS মাউন্ট হুইটনি কমান্ড অ্যান্ড কন্ট্রোলের মূল কেন্দ্র। লুইস বি পুলার ও কার্ল ব্রেশার ফ্লোটিং বেস স্পেশাল অপারেশন ফোর্সের প্ল্যাটফর্ম। হেনরি জে কাইজার সম্ভাব্য রিফুয়েলিং হাব। মেরি থার্প ও ব্রুস সি হিজেন ওশানোগ্রাফিক সার্ভে শিপ আন্ডার ওয়াটার ওয়ারফেয়ার নজরদারিতে সক্ষম। অর্থাৎ এটি শুধু একটি নৌবহর নয়, এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ব্যবস্থা। আকাশের একই চিত্র। স্পেনের মোরন এয়ারবেজ KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার মোতায়েন। সৌদি আরবেও একই প্রস্তুতি। আল উদেইদ এয়ারবেজে 20 থেকে 30টি C-17 গ্লোব মাস্টার, যা সাধারণত বড় আকারের সেনা ও সরঞ্জাম পরিবহনের ইঙ্গিত। জর্ডানের মুয়াফফাক সালতি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের F-15E স্কোয়াড্রন, সঙ্গে A-10, F-16 এবং একাধিক F-35 স্কোয়াড্রন। এগুলো কোনো সিঙ্গেল ডে স্ট্রাইক এর প্রস্তুতি নয়, বরং দীর্ঘ অপারেশনের অবকাঠামো। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: লক্ষ্য কি? নিউক্লিয়ার স্থাপনা নাকি শাসন কাঠামো? বিশ্লেষকদের বড় অংশের ধারণা, এবার মূল লক্ষ্য রেজিম। কারণ যুক্তরাষ্ট্র যুদ্ধ দীর্ঘ করতে চায় না, ইসরায়েলও না। এ কারণে ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজির কথা উঠছে, অর্থাৎ শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা। ইসরায়েল ইতিমধ্যেই এই কৌশল প্রয়োগ করেছে হিজবুল্লাহর ক্ষেত্রে। লিডারশিপ ভ্যাকুয়াম তৈরি করে সংগঠন দুর্বল করা হয়েছে। ইরানের ক্ষেত্রেও একই ছক প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে বাস্তবতা বলছে, ইরান ইরাক নয়, ইরান একটি নেটওয়ার্ক রাষ্ট্র। একাধিক ক্ষমতা কেন্দ্র, IRGC, 28 ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক কাঠামো, বিকল্প কমান্ড চেইন এই রাষ্ট্রের নকশারই অংশ। এ কারণে নেতৃত্ব আঘাত মানেই রাষ্ট্র ভেঙে পড়া এমন নিশ্চয়তা নেই, বরং এতে অঞ্চল জুড়ে অস্থিরতা বাড়তে পারে। কারণ ইরানের শক্তিও কম নয়। পাহাড়ি ভূপ্রকৃতি, ভূগর্ভস্থ অস্ত্রাগার, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, ড্রোন, ফাস্ট অ্যাটাক নৌযান সবই আছে দেশটির কাছে। সম্প্রতি স্টারলিংক ব্লক করার ঘটনা ইঙ্গিত দেয় ইরান ইলেকট্রনিক ওয়ারফেয়ারও পুরোপুরি অচল নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে ফার্স্ট ওয়েভ। প্রথম ধাক্কা যদি ইরান সামলাতে পারে, তাহলে খেলা বদলাবে। যদি না পারে, তাহলে রেজিম চেঞ্জ অপারেশনের ঝুঁকি বাড়বে। এই প্রেক্ষাপটে ইরান সংসদের স্পিকার বাকের ঘালিবাফের হুঁশিয়ারি উল্লেখযোগ্যভাবে লক্ষণীয়। তিনি বলেছেন, ইরানে আঘাত এলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোই হবে লক্ষ্য। এখন প্রশ্ন একটাই, এই প্রস্তুতি কি চাপ সৃষ্টি করতেই, নাকি ইতিহাস আবার নিজেকেই পুনরাবৃত্তি করতে যাচ্ছে? তবে ইরাকের অভিজ্ঞতা বলে, এমন প্রস্তুতি কখনোই হালকাভাবে নেওয়া যায় না। মেহেদী হাসান, ফেজ দ্য পিপল।